আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ড দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে তুলছিল। বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেককে গ্রেপ্তারের দাবি করলেও হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। মাঝে এই ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার পক্ষের লোকজনের মধ্যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি পক্ষ দাবি করছিল ফয়সাল বাংলাদেশে ছিল, আরেকটি পক্ষের দাবি ছিল ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে দুবাইতে অবস্থান করার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ বলছে, ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসটিএফ বলছে, বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুইজনকে। এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন, যে কোনো সময় ঢুকে যেত বাংলাদেশে। তবে অভিযুক্ত এই দুজনকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে দুই রকম বার্তা পাওয়া গেছে। অন্যদিকে সহসাই এই দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই জানা গেছে। বিশেষ করে ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠাতে বেশ লম্বা সময় লেগে যেতে পারে, এমন ধারণা ভারতীয় আইনবিদদের। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসলেন। গত বছর 12ই ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পরে রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি ভিডিওতে দেখা যায়, একটি মোটর সাইকেলে করে দুজন লোক এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করে। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর তিনি মারা যান। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ দাবি করছিল, অটো রিকশায় থাকা হাদিকে গুলি করা মোটরসাইকেলের পিছনে ছিলেন ফয়সাল এবং সেটি চালাচ্ছিলেন আলমগীর। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরে মামলাটিতে দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6ই জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত 15ই জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 11 জন বর্তমানে কারাগার এবং প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক আছে। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মোহাম্মদ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে। রুবেলকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মামলায় মোট 12 জন কারাগারে আছেন। ডিবির চার্জশিটে 17 আসামির মধ্যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ছিলেন দ্বিতীয়। হাদি হত্যা মামলার প্রধান এই দুই অভিযুক্তের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে। এক পক্ষ দাবি করছিল এরা বাংলাদেশের ভেতরেই আছে, আরেক পক্ষ দাবি করছিল তারা ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে 2 দফা ভিডিও বার্তা দিয়ে বলছিলেন তিনি দুবাইতে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের সাথে তাকে ফাঁসানো হয়েছে। গত 28শে ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল দাবি করেছিলেন, ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যান। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সেদিন তিনি বলেন, ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট গাড়ি করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের ওই কর্মকর্তা তখন বলেছিলেন, ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তির নামে একজনের কাছে হস্তান্তর করে। তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেওয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়।
পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেছিলেন, অনানুষ্ঠানিক চ্যানেলে তারা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছিলেন সেখানে তারা পুত্তি ও স্বামীকে গ্রেপ্তার করেছে। তবে এই সংবাদ সম্মেলনের ঘন্টা 2 পরই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বিএসএফ ও মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতে সেদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি ও স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরেজমিনের যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। ওই সময় একাধিক ভিডিও বার্তা দেন ফয়সাল করিম। তিনি দুবাইয়ে অবস্থান করেছেন দাবি করে তিনি আরব আমিরাতের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবি ভিডিওতে দেখান। শেষ পর্যন্ত ভারত থেকে ফয়সালের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেল। রোববার ভারতের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দিল। ওই বিজ্ঞপ্তির বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসটিএফ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামে তারা। 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসটিএফ বলছে, ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয়ের সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় যায়। এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দৈনিক আমার দেশের এক খবরে বলা হয়েছে, আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আসা ভারত বাংলাদেশের সম্পর্ক যখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে, তখনই প্রতিবেশী দেশটি থেকে এই দুজনকে গ্রেপ্তারের খবর এলো। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সে সময় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে একদল হামলা চালায়। তখন দাবি করা হয় হাদিকে গুলি করে আতাতীয়রা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। তখন বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। হাদি হত্যা মামলার প্রধান 2 অভিযুক্ত ভারতে গ্রেপ্তারের খবর সামনে আসায় এখন প্রথম প্রশ্নটি হলো, তাদের কবে নাগাদ বাংলাদেশ ফেরত আনা হচ্ছে? বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়ে 2 ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। বিডি নিউজের খবরে বলা হয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের খবর সামনে আসার পরপরই রোববার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে দৈনিক আমার দেশের খবরে সিআইডির বরাত দিয়ে বলা হয়েছে, এই 2 অভিযুক্তকে দেশে আনার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে, সেটির মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে ফেরানো সম্ভব। 2016 সালে এই চুক্তিতে কিছু সংশোধনী এনে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে কোনো অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে বা নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়। 2016 সালের সংশোধনী অনুযায়ী চুক্তির আওতায় কেবল সেই সব অপরাধীদের ফেরানো যায় যে অপরাধের সাজা অন্তত 1 বছরের কারাদণ্ড, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণে অসম্মতি জানাতে পারে। এর জন্য যথাযথ প্রক্রিয়ায় 2 পক্ষের মধ্যে যোগাযোগ হতে হবে। তবে তার আগে ভারতে বেশ কিছু আইনি প্রক্রিয়া শেষ হতে হবে, কারণ এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ড শেষ হওয়ার পর তাদেরকে একই আদালতে উপস্থাপন করতে হবে। এই সময় বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তাদেরকে ফেরত চেয়ে আবেদন করে, তাহলে সেই আবেদনটিও বিধাননগরের আদালতে হাজির করতে হবে।
সব মিলিয়ে এই প্রক্রিয়াটিতে বেশ একটা লম্বা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের একাধিক আইনজীবী। দর্শক, হাদি হত্যা মামলার দুই প্রধান অভিযুক্তের গ্রেপ্তারের খবরে আরো একটি বিষয় উঠে আসছে। সেটি হলো, হাদি হত্যার পিছনে কি এই দুইজনই জড়িত, নাকি এর বাইরে বিশেষ করে নির্দেশদাতা হিসেবে কেউ আছে? বিশেষ করে বাংলাদেশে নির্বাচনের আগে হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে পরিবেশ উত্তাল হয়েছিল, তাতে নানা ধরনের আলোচনা ও মত উঠে এসেছিল। এখন এ পর্যন্ত ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, সেটাও কি নিষিদ্ধ? এমন প্রশ্ন অনেকের মনে দানা বেঁধেছে। কারণ ১৯৭১ সনে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতায় গোটা জাতিকে প্রস্তুতি নিতে, দেশকে স্বাধীন করতে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরো বলেছিলেন, আর যদি হুকুম দেবার নাও পারি, অর্থাৎ তার আশঙ্কা ছিল হুকুম দেওয়ার মতো পরিবেশ তিনি আর নাও পেতে পারেন। বাংলাদেশে ২০২৬ সালে সেই ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, যা বাঙালি জাতির ইতিহাসের ম্যাগনা কার্টা সম, যে ভাষণ ইউনেস্কোর বিশ্বের মূল্যবান দলিল হিসাবে বিবেচিত হয়েছে, সেই ভাষণ বাজাবার অপরাধে কি ভয়াবহ মবক্রেসি, নির্মমভাবে মারধর করা এবং তাদেরকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানকে জিজ্ঞাসা করায় তিনি বলেছেন, এটা তো নিষিদ্ধ, কাজে নিষিদ্ধ কোনো কিছুকে নিয়ে চর্চা করলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন, এমনটাই তিনি বুঝাবার চেষ্টা করেছেন। আমরা কেউ জানি না ৭ মার্চের ভাষণ আদৌ নিষিদ্ধ কিনা। এটা তো পাকিস্তানিদের কাছে নিষিদ্ধ ছিল, কারণ এই ভাষণে গোটা বাঙালি জাতিকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে বঙ্গবন্ধু সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন। এখন সামনে আসছে ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সেটাও তো বঙ্গবন্ধু দিয়েছিলেন। তো বঙ্গবন্ধু যত নিষিদ্ধ হয়ে থাকে, বঙ্গবন্ধুর সমস্ত কাজকর্ম যদি নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে বঙ্গবন্ধুর দেওয়া ২৬ মার্চের সেই স্বাধীনতার ঘোষণা, সেটাও কি নিষিদ্ধ হিসাবে গণ্য করবে বর্তমান সরকার? এটা আগে ভাগে জানলে এইরকম মবক্রেসির শিকার হবে না নাগরিকরা। আর স্বাধীনতার ঘোষণা এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, এই দুটি অবিচ্ছেদ্যভাবে জড়িত, একটা অপরটার পরিপূরক। ৭ মার্চ কার্যত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় দিয়েছিলেন অনানুষ্ঠানিকভাবে, ২৬শে মার্চ সেটা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন। এখন ৭ মার্চকে নিষিদ্ধ করার পরে কি ২৬শে মার্চকে নিষিদ্ধ করা হবে? যদি তা করা হয়, তাহলে এই স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নামটা কি হবে? প্রিয় দর্শক শ্রোতা, সেই প্রশ্ন তো এখন সামনে এসেই গেছে। কিছুদিন আগে রাষ্ট্রপতি কিছু সত্য কথা বলেছিলেন। আপনার মানব জীবনের সাথে আলোচনার সময় বলেছিলেন যে তিনি রিজিগনেশনটা পান নাই, সত্য কথা বলেছেন। তারপরে কদিন আগে তিনি আপনার ইউনূস সরকার, সেই জালিম সরকার তিনাকে কিভাবে বিভিন্ন ঝামেলায় ফেলছে তার কিন্তু দুঃখ কাহিনী বলেছেন এবং অনেকগুলো সত্য কথা বলেছেন। সেই জন্য আমাদের তার প্রতি কিছুটা আপনার কি বলবো শ্রদ্ধাবোধ ছিল, যে আফটার অল যে ইজ মরালি এন্ড এথিক্যালি আপনার রাইট। কিন্তু ওনার যে বক্তৃতাটা দিয়েছেন নারী দিবসে, এইটা আমাদের খুব হতাশা করেছে। আর হতাশা করেছে এই জন্যে যে তিনি এই আমাদের স্বাধীনতার মাসে আপনার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো বক্তব্য, যিনি নারীর উদ্যোগে নারীদের জন্য এবং এই বীরাঙ্গনাগুলোকে বলেছেন যে তোমরা তোমাদের
ছেলে মেয়েদের বাপকে বলে দিবা বঙ্গবন্ধু। এই যে একটা স্পিরিট, এগুলো তাই উনি বলেন নাই, কিন্তু আপনার মেনশন করতে পারতেন বাংলাদেশের এবং পৃথিবীতে স্বীকৃত শেখ মুজিবুর রহমান এই নারী জাগরণে এবং বিশেষ করে শেখ হাসিনার অবদান অনন্য। তিনি বলতে পারতেন বিগত সরকারগুলোতে আর এই যে গুসক টুসক, এই ঢং ঢাং, এগুলো যে তাদের, আমি জানি না, এগুলো মগজ থেকে বের হয়ে যাওয়া উচিত। আমি আশা করেছিলাম যে নতুন তারেক রহমান সরকার যেগুলো বক্তব্য লিখবেন সেগুলোতে একটা আপনার মোর অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ হবে। হ্যাঁ, কারণ আগের ভুলভ্রান্তি ভুলে তিনারা এমন করবেন যাতে দেশটাকে ঐক্যবদ্ধ করতে চান, এবং আপনার এই আগের অনেকগুলো হলো ড্রাম বাজাবেন না। হ্যাঁ, বানোয়ার ড্রাম বাজাবেন না, কিন্তু এই বক্তৃতাতে দেখা যায় যে বানোয়ার ড্রাম বাজাচ্ছেন। আর আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এথিক্যালি মরালি যে কত দুর্বল এটা প্রকাশ পেল। আমি জানি যে উনি বক্তৃতা উনি লিখেন না, গভর্নমেন্ট লিখে দেয়, কিন্তু সেখানে তিনি প্রশ্ন করতে পারতেন কিংবা বলতে পারতেন যে আমি এখানে একটু পরিবর্তন, নিশ্চয়ই তারা আপনার আপত্তি করতো না। কিন্তু তিনি চাকরি বজায় রাখার জন্য এই বড় নিচের, আমার দুঃখ হয় যে আমাদের বহু নাম করা লোক বড় বড় পজিশনে আছে, কিন্তু তাদের মরালি তারা এত দুর্বল, তাদের সৎসাহত কম, এটা দেখে। আর এইখানে সেই সাথে একটা আমার মনে হয় যে শেখ হাসিনা যাদের নিয়োগ দিয়েছিলেন এইরকম বড় বড় পজিশনে, এইগুলোর আপনার সেই নিয়োগটা কি ঠিক হয়নি? উনি বোধহয় মানুষ চিনতে পারেননি নাকি? এটা একটা প্রশ্ন আসে। আই ডোন্ট নো, ভালো মন্দ মিলেই সব, বাট এই একটা প্রশ্ন আসে, নাকি বাঙালি জাতি এত নিমখারাম যে আপনার এই সত্য কথা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব? এটা কি আমাদের মজ্জাগত? এইগুলো প্রশ্ন আমার কাছে বারবার আসতেছে, যে এত বড় পজিশনে থেকে আপনার পুরো ইতিহাসটা ইগনোর করা আর একপেশি বক্তৃতা দেওয়া, এগুলো তো আপনার ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ ছিল এইটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমি এটাই বলতে পারি, কারণ এইসব ইস্যু নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। আপনার উনি মানসিকভাবে অত দুর্বল, মানে এথিক্যালি মরালি দুর্বল বলেই মনে হয়, কারণ ওগুলো বললে ওনাকে বাদ দিত না। এবং উনি যেভাবে খয়রখাগি করেছেন অতটুকু না করলেও হতো। কিন্তু এইটাতে মনে হচ্ছে যে আমরা মানুষ চিনি না, যাদের নিয়োগ করে শেখ হাসিনা এদের কেউ কেউ আপনার অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক। হলো জীবনে, আপনার জীবন তো অতি অল্প দিনের। হ্যাঁ, মরতেই তো হবে, কিন্তু সম্মানের সাথে মরা আর আপনার অসম্মানের সাথে মরা দুটো বড়। উনি যদি এইখানে এইগুলো খয়রখাগিরি কম করতেন তাহলে সম্মানের সাথে যেতেন। এইটাই আমার দুঃখ আর কি। দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান সে। আমরা একটু হয়েছি, মর্মাহত হয়েছি যে এরকম পজিশনের লোকরাও, এবং তার কিছু লুজ করেন এমন কি ছিল না। মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক বললে কোন হতো না। বিশেষ স্বাধীনতার মাসে 7 তারিখ ঐতিহাসিক সেই ভাষণ সারা পৃথিবীতে। তবে এইটা আমার কাছে খুব দুঃখ লেগেছে, আমি অন্য একটা নিউজে দেখেছি যে কয়েকজন ছাত্র আপনার 7ই মার্চের বক্তৃতা শুনতেছিল, তাদের লোকে পিটিয়ে পুলিশে দিয়েছে সন্ত্রাসী বলে। মানে যে বক্তৃতা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে অত্যন্ত উচ্চ আসনে নিয়ে গেছে, যে ওয়ার্ল্ড গ্লোবাল রেজিস্টার সেইখানে পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক বক্তৃতা, আর বঙ্গবন্ধুর বক্তৃতা তো ছিল এক্সটেম্পোর। হ্যাঁ, তৎক্ষণিক উনি বলেছেন, সেই 16 মিনিট 17 মিনিটের বক্তৃতা পৃথিবীর মানুষকে চমক দিয়েছে, একটা জাতিকে আপনার